বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি সাতক্ষীরা এর আইসিটি কোর্সের দূরের ও কাছের সকল প্রশিক্ষণার্থীকে জানাই সালাম ও শুভেচ্ছা। আমরা আজকে আইসিটি ক্লাসে 2025 সেখানে যে প্রশ্ন এসেছিল তার উপরে একটা আলোচনা করব। এভরিওয়াল থ্যাঙ্কস। ক বিভাগে যে ধরনের প্রশ্ন এসেছিল তার মূলত আমরা আলোচনা করি। প্রথমে এসেছিল ই কমার্স বলতে কি বোঝায়। এটা আমরা কম বেশি সাধারণভাবে জানি, কিন্তু বইয়ের ভাষায় একটু দেখতে হবে ওর সঙ্গে আমাদের কতটুকু মিল আছে। দেখবেন অধিকাংশ মিল আছে। ইলেকট্রনিক্স কমার্স বা ই কমার্স বা ই বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম, যেমন ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক্স কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থ কি, WWW যেটা বোঝায় আমরা, এর ফুল মিনিংটা, এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে। এটা হচ্ছে ই কমার্স। এর পরের প্রশ্নে আছি আমরা, ডিজিটাইলার। ডিজিটাইলার বলতে কি বোঝায়? ডিজিটাইজার বলতে কি বোঝায়? ডিজিটাইজার বলতে এমন একটি যন্ত্র বা ডিভাইসকে বোঝায় যা বাস্তব জগতে অ্যানালগ তথ্যকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে। সহজভাবে বললে এটি এমন একটি ডিভাইস বা ছবি, শব্দ, লেখা বা অন্যান্য তথ্যকে কম্পিউটার বোঝার মতো ডিজিটাল ফরম্যাটে পরিণত করে। উদাহরণস্বরূপ যেমন কি, স্ক্যানার কাগজে লেখা বা ছবি ডিজিটাল ফাইলে রূপান্তর করে। এই দেখুন দেখুন দেখুন, আমরা নেট কানেকশন দিয়ে, আপনারা অনেক দূরে যেসব শিক্ষার্থী আছেন তারা অনলাইনে ক্লাস দেখছেন বা অংশগ্রহণ করেছেন। এটা একটা উদাহরণ। মাইক্রোফোনের মাধ্যমে আমরা এগুলো দেখতে পারি। এরপরে প্রশ্নে আসি, অ্যাকুরেসি। অ্যাকুরেসি বলতে কি বোঝায়? কোনো পরিমাপ বা ফলাফল পরিচিত, মানে সঠিক মানের কতটা কাছাকাছি। সহজভাবে যত বেশি কোনো মান আসল বা সঠিক মানের কাছের থাকবে তত বেশি অ্যাকুরেসি। উদাহরণস্বরূপ ধরা যাক, কোনো বস্তু প্রকৃত ওজন 10 কেজি, যদি মাপা হয় 9.9 কেজি, অ্যাকুরেসি বেশি। যদি মাপা হয় 8 কেজি, অ্যাকুরেসি কম। সংক্ষেপে অ্যাকুরেসি মানের সাথে মিলের মাত্রা, এটা হচ্ছে অ্যাকুরেসি। এই ধরনের প্রশ্ন আসতে পারে। ইউআরএল। ইউআরএল আমরা পরিচিত। ইউআরএল আছে কি, ইউনিফর্ম রিসোর্স লকার। ইউআরএল ইন্টারনেটের কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা রিসোর্সের ঠিকানা। যেমন দেখেন কি, www.google.com, এটি একটি ইউআরএল। ইউআরএল আসতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই ভালো। এটা একটু দেখবেন আপনারা। কম্পিউটার রিস্টার্ট করার জন্য ব্যবহৃত কিবোর্ড শর্টকাট কমান্ড লেখো। যদি এরকম আসে যে আপনার কম্পিউটারটা
আপনি কম্পিউটারে এখন বসে আছেন, কম্পিউটারে কাজ করছেন। এখন শর্টকাট কি কমান্ড ব্যবহার করে কম্পিউটারটিকে রিস্টার্ট দেবেন, মানে পুনরায় ওপেন হবে। কারণ কেন হয়, কেন প্রয়োজন হয় রিস্টার্ট? রিস্টার্ট মাঝে মাঝে দেখ কম্পিউটারে কাজ করছে না, মাঝে মাঝে দেখুন আমরা মোবাইলে কাজ করছে না, তখন আমরা কি করি? মোবাইলটাকে হয়তো সুইচ অফ করে দিই, দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর অন করি, দেখেন আবার ঠিক হয়ে গেলে হ্যাং হয়ে যায় মাঝে মধ্যে। অথবা কি, মোবাইলটাকে রিস্টার্ট দিতে পারি, রিস্টার্ট দিলে আবার তার পূর্বের জায়গায় চলে আসে, কার্যক্রম ঠিক হয়ে যায়, আমরা কাজের উপযোগী করতে পারি এবং কাজ করতে পারি। ঠিক তেমনি কম্পিউটার রিস্টার্ট করার জন্য সাধারণত কিবোর্ড শর্টকাট, এখানে উইন্ডোজে যে ওখানে কন্ট্রোল এবং অল্টার চেপে দিয়ে ডিলিট, তারপর রিস্টার্ট অপশন সিলেক্ট করতে হয়। অথবা কি, যে অল্টার A4 ডেস্কটপে শাটডাউনটা, অল্টার A4 ক্লিক করলে শাটডাউন ডায়ালগ বক্স থেকে ওখানে রিস্টার্ট বেছে নিতে হয়। সরাসরি কমান্ড রান ব্যবহার করে উইন্ডোজে উইন্ডোজ+R লিখে, মানে শাটডাউন আর বা এখানে ব্যবহার করে এখানে এন্টার দিলে হয়ে যায়। অথবা কি, কোনো অল্টার ডিলিট সবচেয়ে প্রচলিত শর্টকাট রিস্টার্ট করার জন্য। টাইটেল বার কি? টাইটেল বার হলো কোনো সফটওয়্যার বা উইন্ডোজ বা উইন্ডোর উপরের অংশ, যেখানে সেই ইউজার নাম বা ডকুমেন্টের শিরোনাম প্রদর্শিত হয়। যেমন কি দেখেন, আপনি যে প্রোগ্রামেই কাজ করেন না কেন, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, বা যে প্রোগ্রামেই কাজ করেন না কেন, আপনি প্রত্যেকটা যে প্রোগ্রামে যখন কাজ করবেন তখন টাইটেল বারে যে ওই প্রোগ্রামের নামটা শো করবে, তাহলে ওই আমরা টাইটেল বার দেখে বুঝতে পারবো যে আমি মিস্টার X বা মিস্টার Y কোন প্রোগ্রামে কাজ করছি। এর বৈশিষ্ট্য এটি উইন্ডোর একদম উপরে থাকে, এখানে প্রোগ্রামের নাম বা ফাইলের নাম দেখা যায়। ডান পাশে সাধারণত ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এবং ক্লোজ বাটন শো করে। সহজভাবে টাইটেল বার উইন্ডোর উপরের অংশ, যেখানে নাম বা শিরোনাম দেখায়। পরের প্রশ্নে আসি। স্লাইড শো করার জন্য কিবোর্ডের কোন কি চাপতে হয়? দেখেন এখন আমরা যে ক্লাসে অংশগ্রহণ করেছি, এই ক্লাসটায় এখন আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম দিয়ে কাজটা করছি। পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে ওপেন করার পর আমরা স্লাইড শোতে ক্লিক করছি। স্লাইড শোতে দেখেন এখন স্ক্রিনটা বড় আসছে এবং দেখতে সুন্দর দেখাচ্ছে এবং বড় আকারে দেখাচ্ছে। তুমি একটু গুছিয়ে ফেলো, যেমন কি দেখুন TUTMM সঠিক না। সঠিক উত্তর হলো এখানে স্লাইড শো চালু করতে কন্ট্রোলের কি দিকে এখানে F5 চাপতে হয়। F5 চাপলেও আপনার স্লাইড শো শো করে। অতিরিক্ত যেমন স্লাইড শো শুরুতে F5 অথবা Shift F5 বর্তমানে স্লাইড শোতে শুরু হয়। খ বিভাগের প্রশ্ন আছে, যা প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 2। 4টি প্রশ্ন থাকবে, 4×8 মার্ক। এখানে যেখানে ভার্চুয়াল ক্লাসরুমে দুটি সুবিধা রয়েছে। ভার্চুয়াল ক্লাসরুম, আমরা যে এখন যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে একটা ভার্চুয়াল ক্লাসরুম। ভার্চুয়াল ক্লাসরুমের দুটি সুবিধা, যে কোনো স্থান থেকে অংশগ্রহণ করা যায়। দেখেন আপনি বাসায় থাকুন, বাজারে থাকুন, রাস্তায় থাকুন, গাড়িতে থাকুন, আপনি ইচ্ছা করলে এখন সেখানে বসেই বা যে কোনো জায়গায় বসে এই ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন। মানে আপনার শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি এই ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব। এখানে কি সুবিধা হয়, এখানে সময় বাঁচে, খরচ বাঁচে। সময় বাঁচে কি ধরনের, যেমন দেখেন সময় এবং খরচটা কি। ধরেন এখন যে ক্লাসটা হচ্ছে
এই ক্লাসে আপনাকে অংশগ্রহণ করতে হলে ফিজিক্যালি এখানে আসতে হতো। তা আসলে আপনার হচ্ছে এখানে বাসা থেকে আসতে গেলে একটা খরচ আছে, এই খরচ হতো। আপনি যে বাহনে আসেন না কেন, যদি গাড়িতে আসেন অথবা মোটরসাইকেলে আসেন, ইজি বাইকে আসেন, রিক্সায় আসেন, যে বাহনে আসেন না কেন, আপনার সেখানে একটা খরচ আছে, খরচ হবে। অথবা আপনার কি যে সময় এখানে সময় বাঁচে, এখানে এখানে যাতায়াতের কোনো প্রয়োজন নেই। এখানে আপনি এখানে সরাসরি ক্লাসে ফিজিক্যালি ক্লাসে আসতে গেলে আপনার যে সময়টা নষ্ট হতো সেই সময়টাও নষ্ট হচ্ছে না। তাহলে সেখানে যাতায়াতের প্রয়োজন নেই, ফলে সময় ও টাকা দুটোই বাঁচে। পরে বলতে আসি সাম। সাম ফাংশন ব্যবহারপূর্বক রো যোগ করার উপায় বর্ণনা করো। সাম সাম ফাংশন ব্যবহার করে রো যোগ করার উপায় হলো এক্সেলে। এটা এক্সেলে যোগ করা যায়। তাহলে সাম ব্যবহার করে এক্সেলে আমরা যোগ করতে পারি। যে রো এর সংখ্যা যোগ করতে চাও তার পাশে একটি সেল সিলেক্ট করো, সেখানে সাম লিখে শুরু সেল এবং শেষ সেল, মানে কি করতে হবে, সমান চিহ্ন সাম ব্র্যাকেট শুরু, কোন সংখ্যাতে কোন সেল থেকে শুরু করতে চান সেই সেলটাকে লিখতে হবে ইস টু, যে পর্যন্ত যোগ করতে চান শেষ সেল যেটাকে বোঝায় সেই সেল মধ্যে লিখে এন্টার দিলে আপনার যোগ হয়ে যাবে। যেমন দেখেন কি সমান চিহ্ন সাম A1 থেকে আপনার E1 পর্যন্ত আমি যোগ করতে যাচ্ছি, তো A1 থেকে E1 পর্যন্ত যোগ করতে হলে এখানে মাঝখানে একটা ইস্যু দিতে হবে, দিয়ে এন্টার। বিকল্প উপায় হলো সেল সিলেক্ট করে অটো সামে ক্লিক করলে দিয়ে এন্টার, সরাসরি শো করবে, সরাসরি আপনার যোগ হয়ে যাবে। তথ্য উপাত্তের মাঝে দুটি পার্থক্য লেখো। তথ্য আর উপাত্ত। তথ্য হচ্ছে ইনফরমেশন, তথ্য এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। আর উপাত্ত হচ্ছে ডাটা, এই দুটির মধ্যে পার্থক্য। তথ্য হলো প্রক্রিয়াজাত জাত অবস্থায় পার্থক্য। উপাত্ত কাঁচা ও অপরিক্রিয়াজাত। আর তথ্য হচ্ছে প্রক্রিয়াজাত সুশৃঙ্খল। অর্থবোধক পার্থক্য হচ্ছে উপাত্ত এটা হচ্ছে নিজে নিজে স্পষ্ট অর্থ প্রকাশ করে না, আর তথ্য অর্থবোধক ও সহজভাবে সহজে বোঝা যায়। সংক্ষেপে উপাত্ত হচ্ছে কাঁচা উপাদান, আর তত্ত্ব হচ্ছে প্রক্রিয়াজাত ও অর্থপূর্ণ ফলাফল। এরপরে আসি লেজার প্রিন্টারে দুইটি করে সুবিধা অসুবিধা লেখো। লেজার প্রিন্টারে দুইটা করে সুবিধা এবং অসুবিধা। দুইটা সুবিধা শোনেন আগে দেখি আমরা। লেজার প্রিন্টারে নর্মাল প্রিন্টারের থেকে লেজার প্রিন্টারে খুব দ্রুত সময়ের মধ্যে প্রিন্ট ডেলিভারি দেয় বা প্রিন্ট হয়, দ্রুত প্রিন্ট করে, অল্প সময় অনেকগুলো পৃষ্ঠা প্রিন্ট করা যায়। আরটা হচ্ছে প্রিন্ট কোয়ালিটি খুব ভালো। প্রিন্ট যেমন কি দেখবেন কি এখন কোনটা, আপনি একটা ফটোকপি করছেন, ওই ফটোকপি করার পর একটা কপি বের হলো, এখন যে মূল কপি এবং ফটোকপি দুটি পাশাপাশি রাখবেন, তখন বুঝতেই পারবেন না যে আসলে কোনটা আমার মূল কপি, কোনটা ফটোকপি। একদম এত সুন্দর প্রিন্ট করা হয়, মানে যাকে বলে প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো। অসুবিধা দেখেন, দাম বেশি। প্রিন্টের টোনার কার্ট্রিজ তুলনামূলকভাবে অনেক ব্যয়বহুল। প্রিন্টারের টোনার বা কার্ট্রিজ অনেক ব্যয়বহুল। রঙের প্রিন্টারের খরচ বেশি। রঙের প্রিন্ট করতে গেলে অনেক অনেক খরচ হয়, অনেক বেশি খরচ। কালার প্রিন্টার করলে টোনার দ্রুত শেষ হয়ে যায় এবং খরচ বেড়ে যায়। গ বিভাগে আসি। গ বিভাগে আপনার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 15 মার্ক মোট। তাহলে আপনাকে মোট 50 মার্কের পরীক্ষা অংশগ্রহণ, 50 মার্ক সরি 25 মার্কের 30 মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ক বিভাগে 7, খ বিভাগে 8, 8 আর 7 15, গ বিভাগে 15, মোট 30। ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট সেট করার যে কোনো 5 ধরনের ফাইল ফরম্যাট আলোচনা করো। ওয়ার্ড প্রসেসরে, যেমন
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সেভ করার জন্য বিভিন্ন ফাইল ফরম্যাট ব্যবহার করা 5টি ফরম্যাট আলোচনা করো। যেমন কি দেখেন, ডিওসি, ডট ডিওসি, এটি পুরানো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। 2003 বা তার আগের ভার্সন বেশি ব্যবহার করা হতো। এতে ছবি, লেখা, টেবিল ইত্যাদি সংরক্ষণ করা যায়। এখন কি দেখেন, ডিওসি এক্স, ডট ডিওসি এক্স, এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ার্ড ফরম্যাট। এই ওয়ার্ড ফরম্যাট 2007 থেকে শুরু করে এখন পর্যন্ত এটি স্ট্যান্ডার্ড ফরম্যাট। ফাইলের আকার ছোট এবং দ্রুত কাজ করে। এরপরে দেখেন পিডিএফ, ডট পিডিএফ, যেটা এই ফরম্যাটে ডকুমেন্ট এমনভাবে সেভ করা হয় বা সেভ হয় যাতে অন্য কোনো ডিভাইসের খুললেও ফরম্যাট পরিবর্তন হয় না। প্রিন্ট বা শেয়ার করার জন্য খুবই প্রয়োজন। যেমন কি দেখেন কি, আমরা মেইলে হোক, হোয়াটসঅ্যাপে হোক, করার পর একটা এমএস একটা ফাইল যদি আর এক জায়গায় পাঠিয়ে দিই, যাওয়ার পরে যদি ওটাকে আমরা পিডিএফ না করি, তাহলে যদি ওই কম্পিউটারে যেখানে আমি পাঠিয়েছি ওখানে যদি সেম ফন্ট না থাকে, তাহলে দেখবেন কি লেখাগুলো অস্পষ্ট মানে হিজিবিজি লেখা মতো শো করবে। আর যদি আমি ওই ফাইলটাকে পিডিএফ করি, তারপর যদি আমি পাঠিয়ে দিই, আমি যার কাছে পাঠিয়ে না কেন, তখনই যে কোনো ফরম্যাটে এটা ওপেন করলে এখানে আর আপনার কোনো লেখা হিজিবিজি শো করবে না, যে অবস্থায় পাঠিয়েছেন ওই অবস্থায় শো করবে। এরপরে আসি দেখেন কি, আরটিএফ, ডট আরটিএফ, রিচ টেক্সট ফরম্যাট। এটি সাধারণ ফরম্যাট যেখানে লেখা, ফন্ট, বোল্ড, ইটালি ইত্যাদি রাখা যায় এবং প্রায় সব ওয়ার্ড প্রসেসরই খোলা খোলা যায়। এগুলোর থেকে পিডিএফটা বেশি জনপ্রিয়, বেশি ব্যবহার হয়। এরপর টেক্সট, টিএক্সটি, এর সবচেয়ে সহজ টেক্সট ফরম্যাট। এখানে শুধু লেখা থাকে, কোনো ফরম্যাটিং যেমন বোল্ড রং থাকে না। নোটপ্যাড এর মতো এগুলি ব্যবহার করা হয়। টেক্সট ফাইল আমরা বেশিরভাগ ক্ষেত্রে নোট নোটপ্যাডে ইউজ করি। এরপরে আসি ইবুকের প্রকারভেদ আলোচনা করো। ইবুক, ইবুকের প্রকারভেদ। ইবুক বলতে ইলেকট্রনিক্স বুক হলো ডিজিটাল বই যা কম্পিউটার, মোবাইল বা ই রিডার ডিভাইসে পড়া যায়। ইবুক বিভিন্ন ধরনের হয়ে থাকে। নিচে প্রধান কয়েকটি প্রকারভেদ আলোচনা করা হলো। যেমন পিডিএফ, ইবুক একটু আগে যেটা আলোচনা করা হলো, যেটা পিডিএফ, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত ফরম্যাট। এতে লেখা, ছবি, লেআউট অপরিবর্তিত থাকে, যে কোনো ডিভাইসে একইভাবে দেখা যায়। তারপর হচ্ছে ইপি, ইপি ইউবি, ইবুক। এই ফরম্যাটে মোবাইল ও ই রিডার ডিভাইসের জন্য খুবই জনপ্রিয়। স্ক্রিন অনুযায়ী লেখা নিজে থেকেই আকার পরিবর্তন করতে পারে। এরপরে আসে হচ্ছে মুভি, এমওবিআই, মুভি ইবুক। এ মূলত আমাজন কিন্ডেল ডিভাইসে ব্যবহৃত হয়। এতে বই পড়া সহজ হয় এবং ফাইল আকার তুলনায় তুলনামূলকভাবে ছোট হয়। তারপরে এইচটিএমএল, এ ধরনের ইবুক ওয়েব ব্রাউজারে পড়া যায়। এটি ওয়েব পেজ আকারে তৈরি করা হয় এবং অনলাইনে সহজে ব্যবহার করা যায়। ডিজিটাল বাংলাদেশে নির্মাণে আইসিটি ভূমিকা আলোচনা করো। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আইসিটি ভূমিকা আলোচনা করো। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আইসিটির ভূমিকা। ডিজিটাল বাংলাদেশ বলতে বোঝায় এমন একটি দেশ যেখানে তথ্য প্রযুক্তি বা আইসিটি ব্যবহারের মাধ্যমে সব সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে প্রদান করা হয়। এটি লক্ষ্য অর্জনে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হচ্ছে সরকারি সেবা ডিজিটালাইজেশন,
আইসিটির মাধ্যমে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, জমির খতিয়ান সহ বিভিন্ন সরকারি সেবা অনলাইনে পাওয়া যায়। এতে সময় ও ভোগান্তি কমে যায়। এরপর আছে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। অনলাইন ক্লাস, ই লার্নিং প্ল্যাটফর্ম, ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে শিক্ষা গ্রহণ করতে পারছে। বিশেষ করে দূরবর্তী এলাকায় শিক্ষার্থীরা ও শিক্ষার্থীরা শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। স্বাস্থ্য সেবায় উন্নতি, টেলিমেডিসিন ও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ঘরে বসে চিকিৎসা পরামর্শ পাওয়া যায়, যা স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করছে। এরপর হচ্ছে ব্যবসা ও ই কমার্সের প্রসার। আইসিটির মাধ্যমে অনলাইনে ব্যবসা, ই কমার্স ও মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ দ্রুত পদ্ধতি বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতিতে শক্তিশালী করছে। কর্মসংস্থান সৃষ্টি, আইসিটি সেক্টর ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমে অনেক দ্রুত চাকরির সুযোগ তৈরি করে হয়েছে, বিশেষ করে তরুণদের জন্য। উপসংহারে সুতরাং আমরা বলা যায় আইসিটি ডিজিটাল বাংলাদেশ গঠনের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে এবং দেশের উন্নয়নকে দ্রুত সহজতর করছে। পরের মধ্যে আসি ই মার্স, মেইল মার্স বা ই মার্স, মেইল বা ইমেইল মার্স বা মেইল মার্স এর ধাপগুলো বর্ণনা করো। মেইল মার্সের মেইল মার্স করা হলে একটি সুবিধা, যার মাধ্যমে এই ধরনের চিঠির ডকুমেন্ট অনেকজনের কাছে আলাদা আলাদা নাম বা তথ্য সহ দ্রুত তৈরি করা যায়। যেমন দেখেন কি, আমরা যদি কোনো পারিবারিক প্রোগ্রাম করি, যেমন আছে দেখেন হালখাতা, বিয়ের দাওয়াত বা অন্য কোনো জন্মবার্ষিকী, অন্য কোনো অনুষ্ঠানে যদি আমরা একাধিক লোককে দাওয়াত দিতে চাই, তাহলে আমরা এই যে মেইল মার্চের মাধ্যমে একই চিঠি, এক বা একই একটি একটি মাত্র কমান্ডের মাধ্যমে অনেক ব্যক্তির কাছে আমরা পাঠাতে পারবো। এখানে মেইন ডকুমেন্ট তৈরি করতে হবে প্রথমে, মূল চিঠি বা ডকুমেন্ট তৈরি করতে হয়, যেখানে সাধারণ লেখা থাকে, আবেদনপত্র, নোটিশ ইত্যাদি। ডাটা সোর্স তৈরি, এরপর একটি ডাটা সোর্স তৈরি করা হয়, যেখানে গ্রাহকের নাম, ঠিকানা, রোল নম্বর ইত্যাদি তথ্য টেবিল আকারে রাখা হয়, এক্সেল বা ওয়ার্ড টেবিল ব্যবহার করে। এরপরে হচ্ছে মেইল মার্জ করা। ওয়ার্ডে মেইল মার্জ ট্যাবে গিয়ে স্টার্ট মেইল মার্জ অপশনে ক্লিক নির্বাচন করে ডকুমেন্টের ধরন, লেটার, এনভেলপ, লেভেলস ইত্যাদি নির্বাচন করতে হয়। রিসিপ্ট, সিলেক্ট রিসিপ্ট অপশন থেকে তৈরি করা ডাটা সোর্স ফাইলটি যুক্ত করা হয়। এবার মেইল মার্কস ফিল্ড বসানো, যেখানে যেখানে ব্যক্তিগত তথ্য, যেমন কোন ব্যক্তির নাম, ঠিকানা লাগবে, সেখানে মার্কস ফিল্ড এর মাধ্যমে বসানো হয়। এবার প্রিভিউ রেজাল্ট, ডকুমেন্টটি সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করার জন্য প্রিভিউ রেজাল্ট ক্লিক করতে হয়। এবার হচ্ছে ফিনিশ বা মার্ক, সব ঠিক থাকলে ফিনিশ বা মার্কসে অপশনে ক্লিক করে ডকুমেন্টের আলাদা আলাদা কপি হিসাবে প্রিন্ট বা সেভ করা হয়। এই মূলত আমাদের এই 25 সালের প্রশ্ন আমরা আলোচনা করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ধরে নেব, কারো কোনো প্রশ্ন না থাকলে ধরে নেব কারো প্রশ্ন নাই, সবাই বুঝছেন। আমরা এখন যে কাজটা করবো, এই ক্লাস এখন সমাপ্ত করব, আর এই ক্লাসের ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে একটু একটু পরেই দিয়ে দেব। আগামী সপ্তাহে আপনাদের ইনকোর্স পরীক্ষা আছে, অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন।
সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের শুভকামনা করছি। এই বলে আজকে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।